আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। যেমনটা আগে জানিয়েছি আপনাদেরকে যে আজকে আমার সঙ্গে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র, এবং আমরা আমাদের এই আয়োজনে একদম খেলার মাঠের সমসাময়িক ঘটনা থেকে শুরু করে একদম তরতাজা খেলার খবরের যে বিশ্লেষণও আমরা করে থাকি, এবং এই বিশ্লেষণও জানবো আমরা আপনার কাছ থেকে। উৎপল শুভ্র, স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই আয়োজনে। প্রথমে একটু একদম তরতাজা যে খবর বলছিলাম সেটা হচ্ছে যে মাঝে আইপিএল, মধ্যে তো আমরা 50, 60, 100 বছর পুরনো সেটা জিনিস কিন্তু সেটা আলাপ করি। বর্তমান সময়ের সঙ্গে রিলেট করে, সেটি হচ্ছে যে আইপিএল যে 2020 সেটির অকশন বা নিলাম আজকে হয়ে গেল, এবং অনেক মানে অনেকেই আর কি এটার দিকে চোখ রেখেছিলেন যে আসলে কেমন হয়। বিশেষ করে আমরাও সভাপতি, আমাদেরও অনেক আগ্রহ ছিল যে মুশফিকুর রহিম, মুস্তাফিজ অথবা বাংলাদেশের কোনো প্লেয়ার এই কোনো দলে সুযোগ পাবেন কিনা, কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে কেউ পেল না। অন্যদিকে যেটি খবর সেটি হচ্ছে যে আইপিএলে কিন্তু একটা নতুন হিস্ট্রিও হলো, যে অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স তিনি আর কি যেই 15.5 কোটি রুপি দিয়ে যে তাকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, এটি এ পর্যন্ত সবচেয়ে বেশি আইপিএল এর ইতিহাসে। সার্বিকভাবে মানে টাকার অঙ্কটাই কি আসলে সবচেয়ে বেশি, বা টাকার বিষয়টাই কি আসলে ঘুরে ফিরে আসছে আইপিএল? না, আপনার রেকর্ড হয়েছে ঠিক আছে, এখানে একটু আপনার টিকা আছে। আচ্ছা, টিকাটা হচ্ছে বিদেশি খেলোয়াড়দের মধ্যে বিদেশি সবচেয়ে খেলোয়াড়দের বেশি। মধ্যে, জি। আপনার দেশের মানে ভারতীয় খেলোয়াড়দের ক্ষেত্রে রেকর্ডটা হচ্ছে 16 কোটি, যুবরাজ সিং। তো এইবার সম্ভবত বিরাট কোহলি 17 কোটি টাকা পাবেন। এটা হচ্ছে বিদেশি কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ মূল্য আইপিএল এর ইতিহাসে। যেটা আগের রেকর্ডটা ছিল আপনার বেন স্টোকসের 2017-তে 14.5 কোটি। তো আসলে এই অঙ্কগুলো যখন আলোচনা করি না, তখন একটু আমার কাছে একটু মানে আমি জানি অনেকের কাছেই হয়তো বাংলাদেশে এখন অনেক এত ধনী লোক আছেন যাদের কাছে হয়তো 15.5 কোটি 14.5 কোটি টাকা এমন কোনো ব্যাপার না, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের কাছে একটু এই অঙ্কটা একটু অবিশ্বাস্য লাগে। এবং এটা দিয়ে আসলে এবং যখন চিন্তা করি যে এটা কতটুকু খেলার জন্য পাওয়া যাচ্ছে, মানে ক্রিকেটাররা টাকা পাক এটা নিয়ে তার আপত্তির কিছু নেই, এটা তারা না পেলে তার আমি পাবো না আপনি পাবেন না আপত্তি। কিন্তু অঙ্কটা কোথায় গেছে, এবং এই আইপিএল যে আসলে ক্রিকেটটাকে যে পুরোপুরি বদলে দিয়েছে, এটা বড় কারণে এখানে এখন আপনি দেখেন প্যাট কামিন্স অলরাউন্ডারই বলা যায়, তাকে ভালো ব্যাট করতে পারেন কিন্তু মূলত বোলার। তো কি হবে তার ম্যাচে, প্রতি ম্যাচে তার কাজ হবে 24টা বল করা, 4 ওভার করে বল করা সর্বোচ্চ সর্বোচ্চ মানে উনি যে খুব ভালো করেন, কোনো ম্যাচে হয়তো মার খেলে এর চেয়ে কমও করবেন। তো আমি একটু আগে দেখছিলাম এটা নিয়ে, তো আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যম বা এটা নিয়ে এটি তো আলোচনা। আপনি যেমন খেলার অনুষ্ঠানের প্রথম আপনি খেলার বাইরের নিলাম এবং নিলামের যেটা সবচেয়ে আমার আপত্তিকর, আমি জানিও না সমাধান কি, যেটা আমার সবচেয়ে কানের মধ্যে লাগে, যে আমরা যে বললাম যে কি হয়েছে, প্যাট কামিন্সকে কিনে নিয়েছে কেকেআর, প্যাট কামিন্স বিক্রি হয়েছে। মানে একটু কৃতদাস সেই ওই যুগের মতো লাগে, যে যখন মানুষ কেনা বেচা হতো, অমুকে মুশফিকুর রহিম বিক্রি হননি, বিক্রি হতে পারেননি, কেউ কেনেননি, আনসোল্ড, তাই না? আপনার মুস্তাফিজ আনসোল্ড। এখন আমি জানি না এটার বিকল্প কি আছে, কিন্তু কথাগুলো কানের মধ্যে আমার কেন লাগে, পুরোনো দিনের মানুষ তো আমি। তো প্যাট কামিন্স নিয়ে একটা ইন্টারেস্টিং পড়লাম যে প্যাট কামিন্স যদি সবগুলো ধরেন ম্যাচ খেললেন এবং পুরো 4 ওভার করে বল করলেন, তাতে তার প্রতিটা বলের মূল্য হবে $10,000। $10,000, তার মানে 8.5 লাখ টাকার মতো মনে হয় প্রতিটা বল, নাকি না $10,000 কি তাই হয়? হ্যাঁ, এরকম 8.5 লাখ টাকার মতো হবে। ওই দেখেন মূল্য 15.5 কোটি টাকা। প্যাট কামিন্স লেখছে 15.5 কোটি রুপি, নিচে এটা কামিন্স হবে। জি। তো এটা অঙ্কটা আসলে খুবই মানে কি বলবো যে অবিশ্বাস্য। এবং এইটার নিলামটা, এই অংশটুকু আমি সারাদিন তো নিলামটা হয়েছে, পুরাটা তো আর দেখা যায় না, তো এই অংশটা আমি লাইভ দেখেছি, এরকম তো একটা মজা ছিল। মজাটা হচ্ছে আপনার এইটা মূলত দিল্লি ক্যাপিটালস আর রাজস্থান রয়্যালস, এই দুই দল কামিন্স কিনে ফাইট করছিল। তো দুই দল ফাইট করতে করতে এই টাকাটা উঠতে উঠতে 14 কোটিতে গেল, 14.5 কোটিতে গেল। এতক্ষণ কেকেআর চুপ করে বসেছিল, মানে কলকাতা নাইট রাইডার্স। শেষ মুহূর্তে গিয়ে কিন্তু তারা প্যাট কামিন্সকে কিনে নিয়েছে, যখন এক দল ক্ষান্ত দিয়েছে আরেকটা দল টিকে আছে, তখন তারা কিনে নিয়েছে। এটা আগে থেকে তাদের টার্গেট ছিল যে কোনো মূল্যে প্যাট কামিন্সকে নেবে। মানে এর আগে সর্বোচ্চ ছিল আপনার গ্ল্যান ম্যাক্সওয়েল আজকের 10.75। তখন মনে হয়েছিল ম্যাক্সওয়েল ধরেন টি-20 মানে মার্কি প্লেয়ার, আপনার স্টার প্লেয়ার, ব্যাটিং বোলিং মিলে আপনার হি ক্যান চেঞ্জ দ্য গেম, 1-2 ওভারের মধ্যে খেলা বদলে দিতে পারে। তো আমার ধারণা ছিল ম্যাক্সওয়েলটাই হয়তো সর্বোচ্চ হবে। কামিন্সেরটা একটু চমকে যাওয়ার মতো, কারণ কামিন্স হ্যাঁ খুব ভালো বোলার, রিবর্ন এক ধরনের বলতে গেলে, যেটা বললাম ব্যাট করতে পারেন ভালো, ম্যাক্সওয়েলের মতো তো অবশ্যই না। একই সঙ্গে অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক, সব কিছু মিলিয়ে এটা টার্গেটই হয়তো ছিল কেকেআর যে কোনো মূল্যে তাকে নেবে। আমার একটা একটু কৌতূহল, প্যাট কামিন্স মানে নিজেও কি তিনি কল্পনা করতে পেরেছিলেন যে তিনি এত দামে বিক্রি হবেন?
এটা তো খুব ইন্টারেস্টিং। আমরা আইপিএলের অকশনের দিন খেলোয়াড়দের যদি গোপন ক্যামেরায় পর্যবেক্ষণ করা যেত, তাদের রিয়াকশনটা হ্যাঁ, কেমন? যাদের হয়তো ম্যাচ আছে বা অন্য প্র্যাকটিস আছে তারা হয়তো একটু একটু খবর কিভাবে রাখবেন সেটা, কিন্তু যারা বসে আছেন, আপনি টিভিতে বসে আছেন বাড়িতে, দেখছেন যে আপনার দাম নির্ধারিত হচ্ছে। ইন্ডিয়ারই একটা ছেলে আজকে সম্ভবত 2.4 কোটি রুপিতে বিক্রি হয়েছে, 17 বছরের একটা ছেলে, নামটি আমি ভুলে গেলাম এই মাত্র। তো ওর একটা ইন্টারভিউ দেখছিলাম নিলামের পরে। তো ওই ছেলেটা চিন্তা করেন আজকে সকালবেলায় হি ওয়াজ এ 6-17-year-old বয়, জাস্ট লাইক এনি আদার প্লেয়ার। হ্যাঁ, সে ক্রিকেটার, লিস্টে ক্রিকেটে ইয়াংগেস্ট ডাবল সেঞ্চুরিয়ান, সবই ঠিক আছে। কিন্তু বিকেল সন্ধ্যা আসতে আসতে একটা দিনের ভিতরে তার হঠাৎ করে সে 2.5 কোটি টাকার মালিক হয়ে গেল 17 বছর বয়সে। তো পুরো জিনিসটাই কিন্তু একটু মানে কি বলবো, একটা অদ্ভুত লাগে। আর আপনি যেটা বলছিলেন ওই ম্যাক্সওয়েল ভাবতে পেরেছিলেন কিনা, এর চেয়ে একটা ইন্টারেস্টিং কিছু জিনিস আপনাকে দেখাচ্ছিলাম না একটু আগে, যে কিছু টুইট করেছেন অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তোলপাড়, যে ম্যাক্সওয়েল যখন জানলেন যে তার দাম প্যাট কামিন্স, হ্যাঁ, প্যাট কামিন্স যখন জান, ম্যাক্সওয়েলটা পাওয়া যেত নিশ্চয়ই, মানে 10.75 কোটি রুপিও কম না। তো 15.15 কোটি রুপিতে বিক্রি হওয়ার পর ম্যাক্সওয়েলের প্রতিক্রিয়াটা কি হতে পারে? প্যাট কামিন্সের প্রতিক্রিয়া, আবার আমি ম্যাক্সওয়েল বলতেছি, ম্যাক্সওয়েলটার মাথায় ঢুকে আছে, প্যাট কামিন্সের প্রতিক্রিয়া কি হতে পারে? আচ্ছা, তো সেটা আপনাকে দেখিয়েছিলাম। সেটা আমার মনে হয় যে একটু দেখি, দর্শকদের অনেকে দেখেছেন, কিন্তু আবার যদি কেউ না দেখে থাকেন শেয়ার করে নিলে খারাপ হয়। ইন্টারেস্টিং বিষয়টা একটু ফুল স্ক্রিন করলে আমরা আসলে দেখতে পারবো। হ্যাঁ, মানে শুরু থেকে দেখালে ভালো হতো। অনেকটা কি এইরকমই, মানে এই যে এটা কিন্তু প্যাট কামিন্স না, এই বিড়াল ছাড়ার মতোই কি আর কি রিয়াকশনটা হবে যে হ্যাঁ কি 15.5 কোটি রুপি। আচ্ছা, এটা খুব মজার। টুইটটা কে করেছে জানতে পারলে ভালো হতো, নামটা নাই এখানে। আরেকটা দেখলাম ম্যাক্সওয়েল মাঠে, এটা মাঠের আসলে একটা ছবি, বানানো ছবি, মাঠের ছবিতে হঠাৎ করে উনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন অবিশ্বাস ভরা চোখ নিয়ে। আচ্ছা, সেটাও খুব ইন্টারেস্টিং। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম এবং আমরাও আসলে নিজেরা একটু মানে কি মজাও পেয়েছি এটা দেখে, এবং দর্শকরাও সেটা মজা পাবেন। আমরা সেই জিনিসটা একটু দেখবো, ফুল স্ক্রিনও একটু দেখবো যে আসলে সেটা কেমন, যে সেটা নিশ্চয়ই রেডি করছেন আমাদের সহকর্মীরা। আমরা হ্যাঁ একটু দেখে নেই চট করে। দেখা যাচ্ছে এটা আসলে আমার ধারণা এটা ডিআরএস বা বড় স্ক্রিনে কোনো থার্ড আম্পায়ারের কাছে কোনো সিদ্ধান্ত গেছে, সেটা দেখার জন্য দাঁড়িয়েছিলেন। ওটাকে মিলে দেখা যাচ্ছে না বড়, ওটার সঙ্গে আর কি এটা রিলেট করে দেখা গেছে। আরেকটাও ওইটা খুব মজার যে ম্যাক্সওয়েল এটা জানার পরে আজকে রাত্রে কিভাবে ঘুমাবেন। হ্যাঁ, আমার ধারণা তার ঘুম হবে না। আবারও ম্যাক্সওয়েল বলেছেন এটা পেট কামিন্স হবে, আজকে ম্যাক্সওয়েল দিয়ে চালাই। আচ্ছা, তাহলে তারা তো টিমমেট। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার মনে হয় না যে কামিন্স এবার ঠিক আছে। তো কামিন্স বলেছি তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে প্রিন্স পান্ডে নামে একজন, তিনি আসলে কামিন্স আফটার দ্য আইপিএল অকশন, মানে তিনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যে হ্যাঁ 15.5 কোটি টাকা। আমার মনে হয় যে সকালবেলায় আপনি জানেন না যে আপনার 1 কোটি 1.5 কোটি না 2 কোটি, এই যে তার বেডের তো সব সে টাকার উপরে ঘুমিয়ে আছে, টাকার উপরে ঘুমিয়ে আছে। তো টাকার উপরে ডলারের উপরে, তো ডলারের উপরে আসলে মানুষের ঘুম হয় বলে আমার জানা নাই, কিন্তু জিনিসটা খুব মজার। আচ্ছা, একটু বাংলাদেশের প্রসঙ্গে ফিরে আসি। সেটা হচ্ছে মুশফিকুর রহিম 2 দিন আগেও তিনি অসাধারণ খেলছেন বিপিএলে, এবং অনেকেই আসলে ধরে নিয়েছিলেন যে জিনিসটা আমরাও দেখলাম যে পত্রপত্রিকার খবর, যে মুশফিকুর রহিম নিজেও এবার তিনি হয়তো চাননি যে বিপিএল এর নিলামে তার নামটা থাকুক। এর আগেও কয়েকবার নাম ছিল কিন্তু কোনো দল তাকে নেয়নি আইপিএল এর নিলামে। দুঃখিত, আমি বিপিএল বলেছি। এই দেখেন, আমি বলছি কামিন্সের জায়গায় ম্যাক্সওয়েল, আপনি আইপিএল এর জায়গায় আইপিএল এর একটা খবর। এবং মুশফিকুর রহিম তো ভালো ফর্মে আছেন, এবং এটাও আমরা শুনেছি যে কয়েকদিন ধরে দেশি বিদেশি গণমাধ্যমের খবর যে হ্যাঁ অনেক ফ্র্যাঞ্চাইজি আইপিএল এর তারাও আসলে অধীর আগ্রহে আছেন যে একটু মুশফিকুর রহিমের প্রতিও তাদের আগ্রহ রয়েছে। কিন্তু আজকে মানে এখানে কি হলো বিষয়টা? এ থেকে তাহলে আমরা কি শিখলাম? যে গণমাধ্যমের সব খবর বিশ্বাস করতে নাই, তাই তো? না, আসলে এটা এবার ওই যে কারণে মুশফিকের নামটা পরে অন্তর্ভুক্ত হয়েছিল সে কারণেই আসলে আমার ধারণা ছিল হয়তো কোনো ফ্র্যাঞ্চাইজি তার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে। এরকমই শুনেছিলাম আমি, যে বিসিবির কাছে পার্টিকুলার কোনো ফ্র্যাঞ্চাইজি বলেছে যে আমরা মুশফিকুর রহিমের ব্যাপারে আগ্রহী, এই কারণে মুশফিকুর রহিমের নামটা পরে দেওয়া হয়েছে। এবং তার বেস প্রাইস ছিল আপনার 75 লাখ রুপি। কারণ এর আগে 2বার কিন্তু মুশফিকুর রহিম ছিলেন অকশনে, তো 2বার, একবার উনি আবার সেই শব্দটা বলতেছে বিক্রি হননি। মুশফিক বলতে পারে যে আমাকে কেনা যায় না, আমি মানে নট ফর সেল। মানে কেউ কিন্তু এটা নিয়েও একটু আমি দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু মানে মনক্ষুণ্ণ হয়েছে। তারা বলছেন যে কি দরকার মুশফিকুর রহিমের আইপিএল এর নিলামে অংশগ্রহণ করা, না করলেই কি ভালো হতো না? সেটা তো এখন মুশফিকুর রহিমের মনে হচ্ছে, কিন্তু আপনার যদি 75 লাখ টাকা তার ভিত্তিমূল্য যদি কেউ কিনতো, আজকে সে একটা বেলার ভিতরে সে 75 লাখ রুপি বেশি বড় লোক হয়ে যেত।
মুশফিকুর রহিম তো আমার আপনার কথা শুনে বলবে না। এখন মুশফিকুর রহিম নিজেও মনে হচ্ছে যে আমার হয়তো এখানে অংশ না নিলেই হতো। তাকে কোন কোন ফ্র্যাঞ্চাইজি বিসিবিকে বলেছিল কিনা বা তাকে কোনো সরাসরি ফ্র্যাঞ্চাইজি যোগাযোগ করেছিল কিনা, কোনো জিনিসটাই কিন্তু সরাসরি কারো কোর্টের মাধ্যমে আমরা জানিনি। আমরা শুনেছি ধারণা, আমিও একটা জায়গা থেকে শুনেছিলাম যে এরকম, কারণ না হলে এই শুরুতে তার নামটা না দেওয়ার পরে আবার দেওয়ার কোনো কারণ নাই। কিন্তু মুস্তাফিজের বিষয়টা কি একই সঙ্গে আবার এটা বলবো আমি যে আপনি যেটা বলেন ভালো ফর্মে আছে, আপনি যদি এখানে দেখেন আইপিএল এর অকশন লিস্টে, এটা বিশ্বের মানে সব স্টার প্লেয়ার এখানে আছে। কাজে একটা দলের উইকেট কিপার, বিদেশি উইকেট কিপার আপনার একমাত্র কেরি ছাড়া, অস্ট্রেলিয়া কেরি ছাড়া কেউ এসে বিক্রি হয়নি। তো একটা দলের কম্বিনেশনের ব্যাপার আছে, তাদের একটা টোটাল কত টাকা খরচ করতে পারে সেটা ঠিক আছে। মুশফিকের যে বেস প্রাইস সেটা এমন কোনো বড় অঙ্কের না, মুশফিকের নিয়ে এমন দুই দলের মধ্যে লড়াই হতো এটা মনে হয় না। বেস প্রাইসে হয়তো কোনো দল পেয়ে যেত যেহেতু বিক্রি হয়নি। তো ৭৫ লাখ রুপি খরচ করার মতো টাকা অনেক দলেরই ছিল, কিন্তু দলের কম্বিনেশন মিলিয়ে সবকিছু মিলিয়ে কারো কাছে মনে হয়েছে হয়তো প্রয়োজন নাই। কাজে এই জিনিসটা খুব বেশি ধর কিছু নাই। মানে আপনি যখন সাকিব যদি বিক্রি না হতো, সাকিব তো ধরেন এবার সাসপেন্ড বলে ওইখানে অপশনই নাই। ২০১০ সালের পরে প্রথম সাকিব থাকবে না আইপিএলে। তো সাকিব না বিক্রি হলে ওটা নিয়ে একটু বেশি আমরা বিস্মিত হতাম, যেহেতু আইপিএলে এত বছর ধরে নিয়মিত এবং তার ওইভাবে একেবারে টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট না হলেও টুকটাক তার বড় অবদান ছিল কেকেআর এর সাফল্যে। জি, সাকিব যেহেতু সাসপেন্ডে আছেন আমরা সেই জিনিসটা মেনে নিতে পারছি যে আচ্ছা হ্যাঁ সে পারছে না, কিন্তু মুস্তাফিজের বিষয়টা সেটা মেনে নিতে পারছেন না। সেটা কি মানে সে যেখানে তিনি প্রথমবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে এত অসাধারণ পারফরমেন্স করলেন, এখন তো তার ব্যাপারে কোনো দলই কোনো ফ্র্যাঞ্চাইজি দলে আগ্রহ দেখালেন না। সেটাও একটা মানে ওটা থেকে শিক্ষাটা হচ্ছে যে বাস্তবতা। আমি সবসময় যদি বলি যে আমরা এ থেকে কী শিখলাম, মুস্তাফিজের ব্যাপারটা থেকে শিখলাম যে আসলে তো ফাইনালি মানে ইউ আর অ্যাজ গুড অ্যাজ ইউর ফর্ম। মানে আপনার আইপিএলটা কি মুস্তাফিজকে নিয়ে যে এত কারাকারি ছিল, সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছেন, মুম্বাই ইন্ডিয়ান্স নিল, সেটা নিয়েছিল তার পারফরমেন্সের কারণে। 2015-তে ইন্ডিয়ার সঙ্গে ওই পারফরমেন্স বলতে গেলে একা ইন্ডিয়াকে হারিয়ে দিলেন। তারপরে এই বছরই তো 2016-তে চান্স পেলেন এবং 2016-র আইপিএলে তো অবিশ্বাস্য পারফরমেন্স ছিল। আপনার নাম্বারসটা পুরো হয়তো বলে না, আপনার 16 ম্যাচে 17 উইকেট, কিন্তু যে বোলিংটা তিনি করেছেন ইকোনমি রেট হয়তো কিছুটা বলে, আপনার 7-এর নিচে ইকোনমি রেট টি-20-তে। বেস্ট ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন, প্রথম বিদেশি খেলোয়াড় যিনি বেস্ট ইমার্জিং প্লেয়ার হয়েছিলেন। তো যে কারণে ওই মুস্তাফিজ ওয়াজ অলমোস্ট আনপ্লেয়েবল 2016-তে। তো সেই মুস্তাফিজের গত এক বছরের ফর্ম, 2 বছরের ফর্ম এবং মুস্তাফিজের আইপিএলের ক্যারিয়ারটা যদি এরপরে দেখেন আপনি, 2017-তে ইনজুরির কারণে মাত্র একটা ম্যাচ খেলেছেন, 18-তে 8টা ম্যাচ খেলেছেন, কিন্তু পারফরমেন্স মোটামুটি ছিল, মানে খুব খারাপ না, 2016-র মতো না। 19-এ তো তাকে বিসিবি ছাড়পত্র দেয়নি বিশ্বকাপের জন্য ফিট রাখতে। সব কিছু মিলিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো তার উপরে সেই আস্থাটা নেই এবং সাম্প্রতিক যে পারফরমেন্স মুস্তাফিজের বাংলাদেশের পক্ষে, ইভেন এই বিপিএলেও, সব কিছু মিলিয়ে আসলে মুস্তাফিজকে নিয়ে যে এবার কারাকারি হবে না এটা অনুমিতই ছিল, কিন্তু একদম বিক্রি হবে না এটা তার বলা যায় না। হয়তো অতীত পারফরমেন্সের কথা ভেবে কেউ নিতেও পারতো, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। এখন আসলে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটারদের আরো মানে নতুন করে ভাবতে হবে এবং আপনি এটা শুধু আইপিএল টাকার কথা বললে তো অবশ্যই আইপিএলটা একটা বড় প্রায়োরিটি। এখন আপনি যাই বলি তাদের কাছে কেউ অনেক খেলোয়াড়ই আছে যারা ন্যাশনাল টিমে থেকে বাদ পড়ে যদি আইপিএলে একটা বছর সুযোগ পায়, ধরুন আপনার প্যাট কামিন্স কি, আমি জানি ঠিক আছে মনের প্রাণে হয়তো তিনি অস্ট্রেলিয়ান, তাকে জিজ্ঞেস করলে হয়তো বলবে বেগি গ্রিনের মর্যাদা আমার কাছে সবচেয়ে বেশি, কিন্তু মানুষ তো যেমন দেখবেন যে তিনি সারা বছর অস্ট্রেলিয়ার পক্ষে খেলে যে টাকাটা পান না। আজকে একটা দেখছিলাম যে অঙ্কের কথা বললাম, যে অঙ্কে উনি বিক্রি হয়েছেন 15.5 কোটি রুপি, ওই টাকা দিয়ে বিগ ব্যাশের দুটো পুরো টিম কিনে ফেলা যায়। মানে বিগ ব্যাশ তো ওদের বোর্ড এই আমাদের বিপিএল যে আদলে হচ্ছে, বিগ ব্যাশটা ওই আদলে হয়, তো বিগ ব্যাশের ওই দুটো টিম কিনে ফেলা যায় এই টাকা দিয়ে। সেখানে তিনি সেখানে অস্ট্রেলিয়ার পক্ষে খেলে 15.5 কোটি, অস্ট্রেলিয়া ইংল্যান্ড কিন্তু অনেক হাইলি পেইড প্লেয়াররা বাংলাদেশের তুলনায়। সেটাও কিন্তু আপনার আইপিএলে যদি সময় চিন্তা করেন, ম্যাচ চিন্তা করেন, ওয়ার্কলোড চিন্তা করেন, অঙ্কটা এরকম একটা অ্যাস্ট্রোনমিক্যাল অঙ্ক। তো অনেক খেলোয়াড়ের কিন্তু আপনি অপশন দিলেন, হয়েছেও তো অতীত আমরা দেখেছিও যে ন্যাশনাল টিমের পক্ষে না খেলে তারা টি-20 বেছে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিয়ানরা বড় প্রমাণ, অন্য অনেক ক্ষেত্রে এবি ডিভিলিয়ার্স প্রমাণ, আরও অনেক প্লেয়ারই আছেন। আমরা আরও আলোচনা করব একটা ছোট বিরতি নিয়ে, আবারও ফিরতে চাই আলোচনায়। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিউজ গ্যালারিতে, এবং আমার সঙ্গে আছেন আজকে বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। কথা বলছি খেলার জগতের বিভিন্ন খবরাখবর নিয়ে, এবং আইপিএল নিয়েও কথা বলছিলাম এর আগে। খুব সংক্ষেপে একটা বিষয়, একটু আইপিএল এর প্রসঙ্গটা শেষ করতে চাই এই বিষয়টা বলে। সেটা হচ্ছে যে আইপিএল এ এবার একটি নতুন মানে নিয়মে নিয়ে আর কি অনেক আলোচনা হচ্ছে, যেটি হচ্ছে যে এক ফ্র্যাঞ্চাইজির কোনো প্লেয়ার বা খেলোয়াড় তিনি অন্য ফ্র্যাঞ্চাইজির দলে তিনি খেলতে পারবেন আইপিএল চলাকালীন সময়। বিশেষ করে যেটা বলা হচ্ছে যে অর্ধেক আইপিএল এর অর্ধেক না শেষ হওয়া পর্যন্ত তিনি পারবেন না, যেটি আগে লোকাল প্লেয়াররা পারতেন, কিন্তু এবার বিদেশি খেলোয়াড়রাও পারবেন। এটা আসলে কেন করলো অথবা কেন হলো এই বিষয়টা, এই নিয়মটা? আপনি যেটা বললেন যে গতবারই নিয়মটা ছিল যে ছিল মূলত ভারতীয়দের জন্য, যে শর্ত ছিল যে যারা জাতীয় দলে খেলেননি মানে আর একই সঙ্গে দুইটার বেশি ম্যাচ খেলেননি। তো ওই গতবারের নিয়মের কারণ ছিল ধরেন একটা ইয়াং ছেলে, তারই মতো একই রকম হয়তো দুইটা প্লেয়ার নিয়েছে, প্রায় কাছাকাছি রকম ভালো দুইজন, তো একজন বসে আছে, আরেকটা দলে হয়তো একই ধরনের খেলোয়াড়ের চাহিদা আছে। তো সেই কারণে তাকে ওইখানে দিলে তারও খেলার সুযোগ হলো, ওই দলটারও হয়তো একটা অভাব পূরণের হলো। এটা ফ্র্যাঞ্চাইজি টু ফ্র্যাঞ্চাইজি হবে, যেটা মানে আপনার ফুটবলে ক্লাবে হয়। ক্লাবে ধরেন আপনি একটা প্লেয়ারকে খেলাতে পারছেন না, দিনের পর দিন বেঞ্চে বসিয়ে রাখছেন, আবার বিক্রিও করতে পারছেন না, হয়তো আপনার দামে মিলছে না, আবার সেই বিক্রি শব্দ আসলো, দামে মিলছে না, অথবা ওই প্লেয়ারের ওই ক্লাবে যেতে চাচ্ছেন না, তখন আপনি একটা ক্লাবে ধারে দিয়ে দিলেন, তখন আপনারই থাকলো প্লেয়ারটা, যখন আপনার প্রয়োজন হবে আবার ফিরিয়ে নিতে পারবেন। তাহলে ওই মানে তো এইবার যে দিচ্ছে ক্লাবটা, তাহলে মানে ওই টাকাটার ইয়েটা কিভাবে? এইটা আমি পুরো পরিষ্কার না, এটা সম্ভবত ফ্র্যাঞ্চাইজি টু ফ্র্যাঞ্চাইজি হবে এটা, কিন্তু ওই টাকাটা আবার ওদের টোটাল যে খরচের অঙ্কটা আছে এটার সঙ্গে হয়তো যোগ হবে। তো এইবার যেটা হয়েছে বিদেশিরাও পারবে, কারণ হচ্ছে ধরেন স্কোয়াডটা তো অনেক বড় থাকে, এবং অনেক সময় একটা সময় থাকে যে ধরেন অনেকগুলো প্লেয়ার নিতে হচ্ছে আপনাকে, পার্টিকুলার হয়তো দেখা গেল শুরুর দিকে ওভারসিজ প্লেয়ার সবাইকে আপনি পাবেন না, সেই জন্য তো আপনি নিয়ে রাখলেন, জানেন যে তারা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট আছে, আপনি হয়তো 7 জন 8 জন 9 জন প্লেয়ার নিয়ে রাখছেন, কিন্তু তারা প্রতি ম্যাচে তো খেলতে পারছে না। তো একটা সময় আবার এরকম হয়ে যেতে পারে যে প্রত্যেকে অ্যাভেলেবল, তখন দেখা যাচ্ছে যে আপনার একই রকম প্লেয়ার আপনার দলে আছে যাদেরকে আপনি বুঝতে পারছেন যে আসলে ফাইনালি তাকে সুযোগ দেওয়া যাচ্ছে না। তো তখন আপনি কিছুটা টাকাও আসলো, প্লাস ওই খেলোয়াড়টাও খেলতে পারলো, প্লাস আরেকটা ফ্র্যাঞ্চাইজি তাদের যে একটা দুর্বলতার জায়গা আছে, মানে ফুটবলের সঙ্গে এটার কিছুটা মিল আছে আর কি, সেই জায়গা থেকে জিনিসটা মনে করা হয়েছে। ভালোই হয়েছে, দেখা যাক এটা কেমন সারা পড়ে। ভালো হয়েছে মানে মাঝপথে গিয়ে একটা আবার একটু শক্তি তারতম্য হওয়ার সুযোগ আছে। গতবার যেমন এই সুযোগটা কিন্তু কেউ নেয়নি, তো গতবার নিলেও একটা এমন কোনো বড় পার্থক্য হতো না, যেহেতু শর্ত ছিল যে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি প্লেয়ারটা, তরুণ একজন খেলোয়াড় কতটুকু, হ্যাঁ ঠিক আছে, হঠাৎ করে একজন 2-1টা ম্যাচে ভালো পারফর্ম করতে পারেন, কিন্তু বড় একটা পার্থক্য করে দেওয়ার মতো এইবার তো আসলে সেই এবার তো হইতেই পারে যেরকম খুব ভালো প্লেয়ার, মানে ভালো প্লেয়ার হলে আবার তার তোমার রেগুলার খেলারই কথা, এটাও একটা কন্ট্রাডিক্টরি কথা হলো, কিন্তু ভালো প্লেয়ারই একসঙ্গে আপনার একই রোলে দুইটা প্লেয়ার হতে পারে না, আপনার দুইটা ভালো অফ স্পিনার যিনি বেঞ্চে সাইড বেঞ্চে বসে আছেন, মিডল অর্ডারে আপনার খুব ভালো খেলছে, আরেকটা প্লেয়ারের সুযোগই মিলছে না, একটা সময় আপনি বুঝলেন যে এখানে সে হচ্ছে প্রায়োরিটি লিস্টে 3 নম্বর, যে ও যদি ফেল করে ওকে সুযোগ দিব, তারপরে ও আসবে, সেক্ষেত্রে হয়তো ভাবলাম যে আমি দিয়ে দিই। মনে হয় না খুব বেশি হবে, কারণ দলগুলো আমার মনে হিসাব নিকাশ করেই করে, এটা যে একবার খুব বড় একটা মানে এর ওই উইন্ডোতে যে খুব বেশি ট্রান্সফার হবে এটা আমার মনে হয় না। যেটি অনেক আলোচনা হলো, এবং গতকালকেও তো আমি ছিলাম না, যদিও আপনি অনেক আলোচনা করেছেন এল ক্লাসিকোর বিষয়ে। ওটা একটু এল ক্লাসিকো শুরু হওয়ার আগে ছিল, হ্যাঁ সময় তো উত্তাপ লাগছিল গায়ে। আচ্ছা, তো শেষ পর্যন্ত এল ক্লাসিকো ক্লাসিক হয়নি, ক্লাসিকো মানে তো ক্লাসিক, একদম তো ক্লাসিক হয়নি। আপনি মানে খেলার মানের দিক দিয়ে এর থেকে অনেক ভালো এল ক্লাসিকো দেখেছি। আর যদি আপনি গোলের কথা বলেন, ওই নাম্বারস তো আপনি একটু আগে বলছিলেন আমাকে, গোল শূন্য ড্র, আপনি তো প্রচুর হোমওয়ার্ক করে আসেন না গোল শূন্য ড্র সে 2002 সালের পরে প্রথম, 17 বছর পরে প্রথম, এবং 47টি ম্যাচ, হ্যাঁ এটাও পরে এটাও কিন্তু একটা অদ্ভুত স্ট্যাটিস্টিক্স, মানে আপনার গত এক দশকে সম্ভবত 126টা গোল হয়েছে আপনার এল ক্লাসিকোতে। তো এইরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে এত টেনশন, এত উত্তেজনা, যেটা শুধুমাত্র ফুটবল না অন্য অনেক কিছু জড়িয়ে থাকে যে ম্যাচে, মানে সবাই কিন্তু এই এল ক্লাসিকো দেখার জন্য মানে আগ্রহ নিয়ে বসে থাকে যে হ্যাঁ একটা অন্যরকম খেলা এবং খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু গতকালকে মানে আমার কাছে আপনি যদি মানে আমি যদি বলি যে আমি জানি না আপনি আমার সঙ্গে একমত হবেন কিনা, যে বার্সেলোনার চেয়ে রিয়াল মাদ্রিদ কিন্তু ভালো খেলেছে, যদিও বার্সেলোনা, তাতে আপনি তো অবাক হচ্ছেন কেন? রিয়াল মাদ্রিদ কি বার্সেলোনার চেয়ে ভালো খেলতে পারে না? বার্সেলোনা তো 1 নম্বর পজিশনে আছে এবং এখনো কিন্তু 1 নম্বর পজিশনে আছে। আবার বার্সেলোনার অতীত রেকর্ডও মানে সাম্প্রতিক পারফরম্যান্সও ভালো রিয়াল মাদ্রিদের। দুই দলেরই সমান পয়েন্ট, আপনার গোল ডিফারেন্সে বার্সেলোনা এগিয়ে আছে। কাজে এটাও আবার ইন্টারেস্টিং, 9 বছর পরে এই প্রথম দুই দল এল ক্লাসিকোতে মুখোমুখি হয়েছিল যখন লা লিগাতে তাদের পয়েন্ট সমান,
গত 9 বছরে এই ঘটনা ঘটেনি। এখন চ্যাম্পিয়ন কে হবে এটা নিয়েও তো অনেক বেশি, যারা ওই পুরো লিগ শেষে বেশি পয়েন্ট পাবে তারা চ্যাম্পিয়ন হবে। কারা সবচেয়ে বেশি এগিয়ে থাকতে পারে। এটা তো এখন আপনার এখন মাঝপথে আসেনি, তাই না? আপনারা অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে, কাজে ওইটা নিয়ে আলোচনা করার লাভ নেই। আমরা এই ম্যাচটা নিয়ে এই আলোচনা ম্যাচটা করি। নিয়ে একটু আলোচনা করি। তো এই ম্যাচে আসলে যেটা হয়েছে আমি বলবো যে রিয়াল মাদ্রিদের জয় হয়েছে, না জিতেও, যেহেতু খেলাটা নো ক্যাম্পে ছিল। এবং আপনি যেটা বললেন প্রথম এটা দেখাচ্ছে আপনার গোল হয়নি, কিন্তু আপনার দুটো কিন্তু গোল লাইন সেভ হয়েছে। একটা বেলের একটা গোল, গ্যারেথ বেলের একটা, এটা পুরো না দেখলে আসলে খেলা কিছু বোঝা যায় না। আমরা একটু ফুল স্ক্রিনে যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, কোন জায়গা দেখাচ্ছে এটাও বুঝতেছি না। হ্যাঁ, হলুদ কার্ড পাওয়ারও ঘটনা ঘটেছে এবং গ্যারেথ বেল হলুদ কার্ড তো পাবে, ওটা তো আপনি রামোসের কালকে একটা রেকর্ড ছিল। হ্যাঁ, যে রামোসের কালকে ছিল এটা 43 নম্বর ম্যাচ, সবচেয়ে বেশি এল ক্লাসিকো খেলার ম্যাচ। এটা সেই গোল্ডেন সেভ, আপনার পিকের অসাধারণ সেভ। এবং পরে দেখা যাচ্ছে যে না, আসলে গোল লাইন অতিক্রম করেনি। এটা রামোসের সেভ, ওদের মেসির শট। বেল তো গোল দিয়েছিলেন, কিন্তু সেটা অফসাইড হয়ে গেল। এটা বেল তো অফসাইড ছিলেন না, মেন্ডি অফসাইড ছিলেন, যে তাকে বলটা দিয়েছিলেন। এটা ওদের ওই যে এটা ওই যে মেন্ডি হল অফসাইড, যে বলটা দিল সে অফসাইড। তো সবকিছু মিলিয়ে যে যাতে দেখা গেল যে জিনেদিন জিদান, ওনারও কিন্তু একটা রেকর্ড হয়েছে। ওনার হচ্ছে রিয়ালের কোচ হিসেবে, কালকে এটা বলছিলাম যে রিয়ালের কোচ হিসেবে নো ক্যাম্পে গিয়ে বার্সেলোনার মাঠে গিয়ে প্রথম 5টা ম্যাচে আনবিটেন থাকা অসাধারণ রেকর্ড। হ্যাঁ, গত বছর তিনি রিয়ালের কোচ ছিলেন না বলে বেঁচে গেছেন আর কি। গত বছর নো ক্যাম্পে গিয়ে 5 গোলে হেরেছে। আবার জিদান বলতে পারেন যে আমি থাকলে তো হারতো না। হ্যাঁ, আর যেটা তো এটাই দুটো কিন্তু ইন্টারেস্টিং রেকর্ড আছে। সেটা হচ্ছে জিদানের একটা বললাম, রামোসের কালকে 43 নম্বর ম্যাচ ছিল সবচেয়ে বেশি এল ক্লাসিকো। আবার রামোসের আরেকটা রেকর্ড আছে এল ক্লাসিকো সবচেয়ে বেশি কার্ড পাওয়ার। যে আপনি কার্ডের কথা বললেন শুনে মনে পড়লো, তার এটা আগে থেকেই ছিল রেকর্ডটা তিনি আরেকটু বাড়িয়ে নিয়েছেন। 24 ছিল, এটা 25 হয়ে গেছে। আরেকটা রেকর্ড হয়েছে আনসু ফাতি, আপনার বার্সেলোনা 17 বছরের ছেলে, 1941 সালের পরে সবচেয়ে কম বয়সী প্লেয়ার হিসেবে এল ক্লাসিকোতে খেলতে নেমেছিলেন। তো কিন্তু পুরোটা মিলিয়ে যে একটা ম্যাচের যে এল ক্লাসিকো, যেটা আপনি বললেন যে সারা বিশ্ব যে কারণে এটার জন্য প্রতীক্ষায় থাকে, সেই প্রত্যাশা পূরণ হয়নি। আপনার দেখায় এই পর্যন্ত মানে সবচেয়ে অসাধারণ এল ক্লাসিকো কোনটি মনে হয়েছিল? এইটা বলা কঠিন আসলে। যেটা হয়েছে কতগুলো দেখেছি তো মনে নেই। আচ্ছা, বরং গত কয়েক বছর অনেক সময় হয়েছে যে আপনার একটু ছাড়াভাবে দেখা হয়েছে, হয়তো বাইরে ট্যুরে আছি, টাইমটা মিলেনি, হয়তো ভোরবেলায় খেলা বা খুব সকালে খেলা। কিন্তু এর আগের যদি 15 বছর ধরি, বা বাংলাদেশে যখন এই আপনার আমরা ডিশের মাধ্যমে সরাসরি খেলা দেখার সুযোগ পেলাম, আমার কৈশোরে তো সেই সুযোগ ছিল না। এরপরে তো এল ক্লাসিকো মিস করেছি বলে মনে পড়ে না, কাজে একটা বেছে নেওয়া খুব কঠিন। আমি বরং নিরাপদ পথে হাঁটি। সেটা হচ্ছে যে আমার স্মরণীয়তম এল ক্লাসিকো যেটা বলি, সেরা না বলে, সেটা হচ্ছে 2014 সালে। কারণ মাঠে বসে আমি একটা এল ক্লাসিকোই দেখেছি, কাজে এইটার আসলে তুলনা অন্য কিছুর সঙ্গে হয় না। এবং আমার ভাগ্যটা এত ভালো, যখন একটা ম্যাচ দেখেছি, তো এটা ভালো নাও হতে পারতো, কালকের মতো হতে পারতো। ওই ম্যাচটাও কিন্তু সত্যিকার অর্থে ক্লাসিক ছিল। এটা বার্নাবাউতে খেলা ছিল, রিয়ালের মাঠে, এবং সেখানে 4-3 গোলে জিতেছিল বার্সেলোনা। তো এল ক্লাসিকোর 4-3 স্কোর লাইনে বলতেছে আপনাকে ম্যাচটা কেমন হয়েছে। তার সঙ্গে যদি বলি, আপনার বার্সেলোনা প্রথমে এগিয়ে যায় ওই ম্যাচটাতে, এরপরে দুবার কিন্তু রিয়াল এগিয়ে যায়। মানে 1-0 করার পরে রিয়াল 2-1 করে, তারপরে 2-2 হয়, রিয়াল আবার 3-2 এগিয়ে যায়। সেই ম্যাচে 4-3 গোলে জিতেছে বার্সেলোনা। মেসি হ্যাট্রিক করেছেন, 2টা যদি পেনাল্টি থেকে গোল ছিল, রোনালদো গোল করেছেন, বেনজিমার 2টা গোল ছিল। মানে সব কিছু মিলে আর মাঠে বসে দেখেছি। তো আমার কাছে যখন এল ক্লাসিকো আমি বলি, অনেকে যে একটা আমরা যেটা বলছিলাম যে 17 বছর পর প্রথম গোল শূন্য, ওই যে কালকে কিন্তু ওই তাপস ছিলেন আপনার চেয়ারে, তাপসের সঙ্গে আলাপ করছিলাম যে ওই 2002 সালে যেটা সর্বশেষ গোল শূন্য ড্র ছিল কালকের ম্যাচের আগে, ওই ম্যাচটা কিন্তু অন্য কারণে স্মরণীয় হয়ে আছে। ওইটাতে ফার্স্ট ফিগো বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদে আসলেন, তারপরে নো ক্যাম্পে খেলতে গেলেন। তো স্বাভাবিকভাবেই দুই দলের তো কাহিনী আপনি জানেন। তো স্বাভাবিকভাবে তাকে প্রতারক, কারণ বার্সেলোনার এমন না যে 1-2টা ম্যাচ খেলেছেন বা এক সিজন খেলেছেন, বার্সেলোনার ওই দলের খুব ইম্পর্টেন্ট প্লেয়ার ছিলেন। তো তাকে তো যতটুকু সাদরে অভ্যর্থনা জানানো যায়, প্রতারক বলে গ্যালারিতে আপনার ডলারের ছবি নিয়ে আসে, ব্যানার নিয়ে আসা হয়েছে, মানে সে টাকার জন্য গিয়েছে এটাই প্রমাণ করার জন্য। সঙ্গে আরেকটা ছিল যে মাঠে তার দিকে লক্ষ্য করে নানা জিনিস ছোড়া হয়েছিল, আমাদের শুয়োরের মাথাও ছোড়া হয়েছিল, এটা ছোলানো শুয়োরের মাথা। কালকে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে এটা নিয়ে দর্শকরা কীভাবে মাঠে ঢুকতে পারলো। কালকে অবশ্য হয়েছে আপনার হলুদ বীজ বল ছোড়া হয়েছে। গতকালকের মাঠেও কিন্তু আসলে এই যে রাজনীতিক যে বিষয়টা, সেটাও কিন্তু এসেছে, বিশেষ করে কাতালানদের যে স্বাধীনতা যে দাবি, এটা নিয়েও তো আসলে কালকে মাঠে অনেক ব্যানার, সেগুলো আসলে দেখা গেছে। এবং এই গতকালকের এল ক্লাসিকোটা তো আসলে আরো আগে হওয়ার কথা ছিল, যেটা
পিছিয়ে তারপর গতকালকে হলো, এটাও তো মানে মানে রাজনীতিও কি আসলে ঢুকে গেল? রাজনীতি তো সবসময় থাকে, আপনার রিয়াল বার্সেলোনাতে অলওয়েজ রাজনীতি থাকবে, কারণ কাতালোনিয়া আলাদা একটা মানে স্বতন্ত্র একটা কি বলবো স্বায়ত্তশাসিত অঞ্চল, তারা নিজেরা স্বাধীন দেশ হওয়ার জন্য দাবি করছে, তারা সেই গণভোট করে সেই ব্যবস্থাও করে ফেলেছিল, সেই গণভোটের দাবি আবার তারা করছে যে স্বাধীন একটা গণভোট হোক, যদি আমরা আলাদা হতে চাই আলাদা হয়ে যাই। এটা তো বহু পুরনো ইতিহাস, সেই ফ্রাঙ্কো থেকে, কালকে একটু বলেছিলাম আমরা। এবং রিয়াল হচ্ছে সেই আপনার সেই শাসকদের এখানে এক ধরনের প্রতিনিধি, প্রতীক। কাতালোনিয়া হচ্ছে স্বাধীনতাকামী মানুষের প্রতীক। কাজে এই দ্বন্দ্ব তো সবসময়ই এই খেলার ভিতরে, এই কারণেই এটার ঝাঁজটা অন্যরকম। এই কারণে আপনার ফুটবলে তো কত রাইভালরি আছে, সব দেশেই তো এরকম আপনার আছে যে দুটো দলের ভিতরে খেলা হলে সারা দেশ দুই ভাগ হয়ে যায়। আমাদের সেই পুরোনো কাহিনী আবানি ওয়ারেন যেরকম হতো, আমরা তো সবসময় এটা টেনে নিয়ে আসি। তো এইখানে শুধুমাত্র তো খেলায় থাকে না, ব্যাপারটা খেলার বাইরেও অনেক কিছু। কালকে যেটা হয়েছে, কালকে তো এর চেয়ে বড় কিছু হওয়ার আশঙ্কা ছিল। তো স্টেডিয়ামের বাইরে একটা সংঘর্ষ হয়েছে, বিক্ষোভ হয়েছে। আপনার সুনামি কি যেন নামটা, আপনার সুনামি ডেমোক্রেটিকো, এরকম একটা ডেমোক্রেটিক আর কি, এটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন অনেক কিছু কর্মসূচি ঘোষণা করেছিলেন। মাঠে যেটা আমরা দেখেছি, বাইরে তো আসলে পরে দেখলাম, আজকে ছবি ইন্টারনেটে দেখলাম। তো মাঠে কিন্তু ওই বলটা ছুঁড়ে বাড়ার দৃশ্যটা কিন্তু আমরা দেখেছি, ওই যে আপনার বীজ বল ছোড়ার কথা ছিল, তো কয়েকটা ছোড়ার পরেই ক্যামেরা সরিয়ে নিয়েছে যাতে এটা উৎসাহিত না হয়। আর আপনি বলছিলেন যে এটার জন্য অনেক অপেক্ষা, সেটা তো অক্টোবরে হওয়ার কথা ছিল। এই আপনার এই কি বলবো নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে এটা পিছিয়ে গেল। এর পরেরটা কবে হবে? এরপর এটা আপনার 1 ডিসেম্বর মনে হয় আপনার রিটার্ন লেগটা হওয়ার কথা। 1 ডিসেম্বর না জানেন, আপনি এত কিছু জিজ্ঞেস করেন না দেখে বলা মুশকিল। এটা তো আসলে দর্শকরা জানতে চায়। এটা 1 ডিসেম্বর কেমন হবে? 1 ডিসেম্বর তো চলে গেল। হ্যাঁ, 1 মার্চ। 1 মার্চ, কিন্তু এর আগে দেখা হয়ে যেতে পারে এবার, কারণ হচ্ছে আপনার এবার জানুয়ারিতে আপনার স্প্যানিশ সুপার কাপ, যেটা আসলে নর্মালি হয় লা লিগা চ্যাম্পিয়ন আর কোপা দেল রে চ্যাম্পিয়ন, একটা ম্যাচ হতো এর আগে, মানে দুই দলে খেলতো আর কি শুধু, সেটা বার্সা আর ভ্যালেন্সিয়া হওয়ার কথা ছিল। শেষ করি তো এইবার করেছে যে এটা নিয়ে যেহেতু সারা পৃথিবীতে আগ্রহ এবং টাকা পয়সার ব্যাপার আছে, এটার সঙ্গে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকোকে যোগ করে এই 4টা দল সৌদি আরবে এসে খেলবে, যে কারণে রিয়ালের সঙ্গে খেলবে ভ্যালেন্সিয়া, বার্সার সঙ্গে খেলবে অ্যাটলেটিকো। এইখানে যদি বার্সা রিয়াল জেতে, তাহলে 19 জানুয়ারিতেই আরেকটা এল ক্লাসিকো আমরা দেখতে পাবো। অসাধারণ। আমরাও চাই যে আরেকটা হোক, তবে এরকম আসলে চাই না, আমরা চাই একদম ক্লাসিক এল ক্লাসিকো হোক। আর রোনালদোর সেই বিষয়টা কি আমরা রোনালদো তো বলবো যে এল ক্লাসিকোকে ম্লান করে দিয়ে, কালকে আমরা রোনালদো আলাপ করছিলাম যে এল ক্লাসিকো হচ্ছে আমাদের সবার মনে পড়ছে মেসি বনাম রোনালদো দ্বৈরথের কথা। এবং এল ক্লাসিকো শুরু হওয়ার সামান্য একটু আগে, বেশিক্ষণ আগে না, রোনালদো যেটা গোল করেছেন সেটা আসলে কালকের টক অফ দ্য কি বলবো ফুটবল ওয়ার্ল্ড, অবিশ্বাস্য গোল। গোলটা কি দেখা যায়? হ্যাঁ, অবশ্যই আমরা একটু গোলটা দেখি, এবং আসলে অবিশ্বাস্য, মানে এত অসাধারণ একটা অ্যাথলেটিসিজমের উদাহরণ। মানে এটা রোনালদো এর আগেও দেখিয়েছেন, আপনার সেই বাইসাইকেল কিক বলেন, এরকম সবাইকে ছাড়িয়ে হেড করায় বলেন, অ্যাথলেটিসিজম চিন্তা করলে এটা আসলে অবিশ্বাস্য। এবং তার সামনে যে ডিফেন্ডারটা ছিল, ওর নাম হচ্ছে আপনার নিকোলা মুরু, তোর বয়স হচ্ছে 25 বছর, আর রোনালদো হচ্ছে 34। এবং রোনালদো আমরা জানি কিছুদিন আগে হাঁটুর ইনজুরি। হ্যাঁ। তো সবচেয়ে ভালো বলেছেন আপনার সামদুরিয়ার কোচ ক্লোদিও রানিয়েরি বলেছেন যে এই জিনিসটা আসলে আমরা নর্মালি এনবিএতে দেখি, মানে এটা বাস্কেটবল খেলোয়াড় দেখতে দেখা যায়, আপনি এতটা উপরে উঠে। তো ওই দিকে চিন্তা করলে আপনার যেটা আসলে রোনালদো আর মেসি নিয়ে তর্কে আমি অনেক সময় শুনেছি রোনালদো ভক্তদের বলতে, মেসি তো ধরেন এই গোল জীবনে করতে পারবে না, কারণ মেসি প্রথমত হেডে খুব বেশি গোল করেননি, আর এতটুকু উপরে ওঠার ক্ষমতাই তার নাই। আবার মেসি ভক্তরা বলে যে হেডে গোল না করেও তো মেসির রোনালদো চেয়ে গোল কম করে। আসলে রোনালদো মেসির এই বিতর্ক চলতেই থাকে, আমরা এর আগেও করেছি, এবং মানে আমরা আসলে সত্যি খুবই ভাগ্যবান। এর আগেও যেমনটা বলেছি যে একই সময়ে এই দুজন অসাধারণ খেলোয়াড়ের খেলা আমরা আসলে দেখতে পাচ্ছি, রোনালদো এবং মেসির। অসংখ্য ধন্যবাদ উৎপল চোপড়া, আজকে এখানে শেষ করতে হচ্ছে, আসলে সময় শেষ হয়ে গেছে। আবার আমরা আলোচনায় আসবো আগামীকাল। অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজ গ্যালারি।